আজকে ডিম মারা কেন খেয়েছে জানেন? আমি কিছু খোঁজ খবর নিয়েছি। নিউ ইয়র্কে আমাদের দেশের প্রতিনিধিরা গেছে। আমরা তাদেরকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের হয়তো পছন্দ কারো প্রতি থাকতে পারে, কারো প্রতি নাও থাকতে পারে। প্রশ্ন উঠতে পারে যে যারা গেছে এনসিপির, এরা আসলে কতটুকু যোগ্য। ওখানে এত বড় একটা বিষয় যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের দেশের প্রধানের সাথে যুক্তরাষ্ট্র সফরে যারা গেছে তাদের আসলে কতটুকু যোগ্য, কে যাওয়ার কথা ছিল, কারা যাওয়ার কথা ছিল, কাদেরকে নেওয়া হয়েছে, কাদেরকে নেওয়া হয়নি, এই নিয়ে প্রশ্ন বিশ্লেষণ থাকতে পারে। কিন্তু সর্বোপরি আমাদের যারা গেছে তারা আমাদের দেশের প্রতিনিধি। কিন্তু যেই একটা অবস্থার মুখোমুখি হয়েছে তারা সেখানে গিয়ে, এর পেছনে কারণ কি? দেখুন, আমি একটু আগে যুক্তরাষ্ট্র কথা বলেছি, বিএনপির এক নেতার সাথে কথা বলেছি। বিএনপি নেতারা জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, আপনাদের লোক কোথায় ছিল? আপনারা এভাবে আপনাদের নেতারা মার খেলো, ডিম মারা খেয়েছে, ঘটনা কি? তখন তারা বলে যে ভাই, আমরা তো এখানে আমরা যে গ্রুপ যাওয়ার কথা ছিল সেই গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপকে থাকতে বলেছে, সেই গ্রুপ সময় মতো ছিল না, এখন আমাদের কি করা আছে বলুন। তার মানে দেখুন, সেখানেও গ্রুপিং। এই গ্রুপিংয়ের কারণে আজকে আমাদের দেশের যারা, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র মানুষ, একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি আজকে অপদস্থের শিকার হয়েছেন। আমি সেই যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে এই বিষয়টি নিয়ে খুব ভাবছি। আমি নিজেকে মানাতে পারছি না যে এরকম একটা অপমানকর সিচুয়েশনের মুখাপেক্ষি বা ফেস করতে হয়েছে। দেখুন, এত কিছুর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বার ওইসব আক্রমণকারীর দিকে তাকায়ও নি। তিনি খুব ভদ্রভাবে চলে গেলেন। এরপর আক্তারকে পেছন থেকে আপনার ডিম মারা হয়েছে। এটি খুবই দুঃখের বিষয়, এটি খুবই অপমানজনক বিষয়। আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করলাম তাহলে কারা ছিল এখানে, বলল জামাত ইসলামের সমর্থকরা ছিল। জামাত ইসলামের সমর্থকরা শেষ পর্যন্ত বিএনপির নেতা এবং এনসিপি নেতাদেরকে বাঁচিয়েছে, অন্তত বাঁচানো কি, অন্তত পক্ষে জড়িয়ে ধরে এগিয়ে দিয়েছে। দেখুন, দেশে কিন্তু এই দুই পক্ষকে দেখতে পারে না, অথচ বিদেশে দেখা গেছে যে এক পক্ষ আরেক পক্ষকে, প্রতিপক্ষকে, দেশের রাজনীতির প্রতিপক্ষকে দেখা যাচ্ছে যে বাঁচাতে গেছে। আরেকটা মেয়ে গেছে, তাসনিম জারা নামক একটা মেয়ে গেছে, তাকে কিভাবে অপমানজনকভাবে কি বাজে ব্যবহার করেছে তার সাথে। তাকে বলেছে ওই MAGI, তাকে কর, এটা কর, ওটা কর। ছি। আমরা আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, তাদেরকে সামলান, আপনারা এই দেশেরই মানুষ। এটা কোনো রাজনীতি হতে পারে না, এভাবে রাজনীতি হয় না। এটা যেটা করেছে নিউ ইয়র্কে, এটা একটা কি বলবো, শত্রুরাও এমন আচরণ করে না। এই মেয়েকে আমরাও অনেকে পছন্দ করি না, কিন্তু সে তো একটা মেয়ে মানুষ। সে গেছে, তার শারীরিকভাবে তাকে হেনস্থা করবার জন্য আরেকজনকে আহ্বান করছে যে তাকে ধরে টিপ, অমুক জায়গায় টিপ, তমুক জায়গায় টিপ। এভাবে দেখুন, আজকে নিউ ইয়র্কের মতো জায়গাতে সিকিউরিটি ওখানে স্বাধীনতা দিয়েছে বলে এ ধরনের আচরণ করেছেন। আপনাদের তো অবশ্যই বাংলাদেশে আপনাদের হয়তো ফিরবেন না, আমরা কোনোভাবেই চাই না। আমরা প্রথম থেকেই একবারের জন্য কোথাও বলিনি, আমি ব্যক্তিগতভাবে, যে তারা বিগত আমলে বিশেষ করে 24-এ যে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, খুন করেছে, এভাবে একটা জেনোসাইড করেছে, তার জন্য তাদেরকে, তাদের পরিবারকে শাস্তি পেতে হবে এমন, বা তাদের পরিবারের উপর আক্রমণ, এমন কথা কখনো মনেও আসেনি। কারণ কখনোই কারো কৃতকর্মের ফল তার পরিবার অন্য কেউ বইতে পারে না, উচিত না এটা। কিন্তু বলুন, শামীম ওসমানকে যখন আক্রমণ করা হলো বা হেনস্থা করা হয়েছে নিউ ইয়র্কে, যেই লোকটা লক্ষ্মীপুরের নোয়াখালীর ছেলে, যে ছেলেটা হেনস্থা করেছে, তার বাড়ি ঘর, তার ভাই বোনকে একদম
অপমান করে মারধর করে তার বাড়িঘর ভাঙচুর করে চুরমার করে ফেলেছে। লন্ডনের মালেক ভাই উনি কি না কি বলেছে টকশোর মধ্যে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, একই জিনিস কি এখন যারা দেশে আছে তারা কি করা উচিত? করলে কি আপনাদের পরিবাররা ভালো থাকবে? কখনো ভালো থাকবে না। এভাবে হয় না, এই জিজ্ঞাসা নিয়ে রাজনীতি হয় না। প্লিজ আপনারা বুঝুন, সামনের একটি খুব ক্রিটিক্যাল সময় আসতেছে, আমাদের স্পর্শকাতর একটা সময় আসতেছে, সেটা হলো নির্বাচন। এই নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু ঘটতে পারে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কখন কার উপর কেমন ধরনের কি হয়ে যেতে পারে আল্লাহ মালুম। আমরা ওই সিচুয়েশনের কথা ভাবতে পারি না। আপনারা ভালো কাজ করুন, আপনারা ফিরে আসার জন্য চেষ্টা করুন, তবে এটা অবশ্যই মানুষের মনকে জুগিয়ে আপনাদের যে আপনারা অপরাধ করেছেন সেটির আবারও আপনারা রিয়ালাইজ করুন, করে আবার রাজনীতি ফিরে আসার চেষ্টা করুন। তো অবশ্যই যারা অপরাধী তার কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না। আমি সর্বোপরি যে কথাটি বলার জন্য এই ভিডিওটি করছি, এটি হলো যে যারা এখন বর্তমানে পাওয়ারের আশপাশে আছেন, জামাত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, তারপরে আপনার বিএনপি, বিশেষ করে বিএনপিতে এখন সবার মুরব্বী, এখন সবচেয়ে বেশি শক্তিশালী পার্টি বিএনপি। এই বিএনপি যখন অপরাধকে গৌণ হিসেবে দেখে যখন বলবে যে আমরা ওইসব অপরাধকে অপরাধ হিসেবে দেখি না, আমরা চাই অপরাধীদেরকে আবারও পুনর্বাসন করা হোক, তখন কিন্তু আর অপরাধীরা আর অপরাধ বোধ মনে করে না। তারা মনে করে যে না, আমরা সঠিক আছি। তখন যে অপরাধ তারা করছিল তার চেয়ে দ্বিগুণ অপরাধ করার মতো তাদের মনের মধ্যে শক্তি যোগান হয়। প্লিজ অপরাধীকে অপরাধী বলতে হবে, বিএনপিকে আরও সচেতন হতে হবে। যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করার জন্য বিএনপিকে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রাখতে হবে। না হলে বিএনপির এই দুর্বলতার জন্য অপরাধীরা আমাদের সামনে আরও ভয়ঙ্কর অবস্থা নিয়ে সামনে দাঁড়াবে, তখন কিচ্ছু করার থাকবে না। জামাত ইসলামকে আমরা অনেক দোষী করতে পারি, কিন্তু জামাত ইসলাম আজকে প্রমাণ দিয়েছে যে আমাদের মধ্যে যাই হোক, বিপদে আমরা একে অপরের রক্ষায় প্রাণপণ চেষ্টা করব এবং তাদেরকে নিজের সর্বশক্তি দিয়ে আমরা প্রোটেকশন দেব। এই বিষয়টি বিএনপির মধ্যে আসা উচিত। রাজনৈতিক বিরোধিতা এক জিনিস আর ঘৃণা আরেক জিনিস। আমরা চাই না ঘৃণা আর রাজনীতি হোক, আমরা চাই বিতর্ক হোক, রাজনৈতিক প্রতিপক্ষতা থাকুক, বিরোধিতা থাকুক, তবে ঘৃণার যেন আমাদের মনের মধ্যে না আসে। প্লিজ এই বিষয়গুলোকে একটু সামনে রাখুন। আমার এই কথাগুলি একটু সবার জন্য একটি উপদেশ না, পরামর্শ। যারা সমর্থকরা রয়েছেন এই বৃহৎ দলগুলোর, প্লিজ আপনারা সচেতন হন। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে যারা নিরপরাধ যে কোনো দলের হোক, ইনক্লুডিং আওয়ামী লীগ, তাদের উপরও কোনোভাবে অপরাধমূলক আচরণ করা যাবে না। ধন্যবাদ।